আজকে প্রযুক্তির কল্যাণে গান বাজনা উপস্থাপনের এবং পরিবেশনের পরিসরটা অনেক বড় হয়ে গেছে। সেটা সব কলাকুশলীদেরই ব্যবহার করা উচিত। একটা গান বা বাজনা রেকর্ডিংয়ের খুঁটিনাটি সব কিছুই আজ বিনোদন শিল্পের ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে আজকের এই প্রযুক্তির সাহায্যে। সেই সুযোগ আমরা সবাই নেব এবং নেওয়া উচিত। কিন্তু একটা কথা, বক্তৃতা, গান বাজনা, সঙ্গীত পরিচালনা, অভিনয় সব ক্ষেত্রে আমরা একটা ইংরেজি শব্দ জেস্চার কথাটা ব্যবহার করি, যার বাংলা অর্থ হলো অঙ্গিভঙ্গি। এই শব্দ বিনোদন শিল্পীর এক বিশেষ অনুভূতিকে প্রকাশ করে, যেটা একদমই সাবজেক্টিভ এবং ব্যক্তি নির্ভর। এই অনুভূতির বহিঃপ্রকাশ কোনো শিল্পী কম, আবার কোনো বক্তার বেশি বা কোনো বক্তার কম। উদাহরণস্বরূপ মোহাম্মদ রফি এবং মুকেশ, শচীন কর্তা এবং নৌশাদ, জ্যোতি বসু, সোমনাথ লাহিড়ী, হীরেন মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি ইত্যাদি ইত্যাদি অনেক উদাহরণ আমরা দেখাতে পারি। কিন্তু গানের ক্ষেত্রে জেস্চার যা কিছু, সেটা সবটাই বিদেশি গান বাজনা সরঞ্জামের কলাকুশলীদের দিয়ে দেখানো হবে এবং সেটাই মুখ্য হয়ে যাবে, এটা কাম্য নয়। যেখানে গান অনেকটাই গুরুত্ব হারাবে। রিয়েলিটি শোতে শিল্পীর জেস্চার যা থাকে তার থেকে অনেক বেশি থাকে বিচারকদের এবং অ্যাকম্পানিমেন্টদের, যারা থাকেন তাদের জেস্চারে। কিন্তু গান বাজনাতে যে জেস্চার লাগে, অভিনয়ের ক্ষেত্রে সেই জেস্চারে কাজ হয় না। অভিনয়ের ক্ষেত্রে জেস্চার একটা বিশেষ ভূমিকাই গ্রহণ করে থাকে, কারণ অভিনয়ের মধ্যে, কথার মধ্যে তার অনুভূতিটা যাতে প্রকাশ পায়, সেটাই বিনোদন শিল্পীরা দেখে থাকেন বা অত্যন্ত যত্ন সহকারে করে থাকেন। আর একটা কথা, নাটকের ক্ষেত্রে যতখানি জেস্চার হবে, সিনেমার ক্ষেত্রে কিন্তু ততখানি জেস্চার হবে না। অতএব নাটক এবং সিনেমার মধ্যে জেস্চারের তফাৎ থাকবেই। যাত্রায় অনেকটা মেলোড্রামা প্রয়োজন হয়, নাটকে তার থেকে কম, সিনেমাতে আরও কম। এটাই হচ্ছে রীতি। একটা সময় 60, 70, 80 দশকে আমি পাড়ায় পাড়ায় বন্ধুবান্ধবের সঙ্গে ফাংশন দেখে বেড়াতাম। সেসব সময় যারা ফাংশন করতেন তারা অনেক বেশি হ্যান্ডস নিয়ে বা অনেক লোকজন নিয়ে স্টেজে আসতে পারতেন না, কারণ তখন স্টেজগুলোই খুব ছোট ছিল। পাড়ায় পাড়ায় ফাংশন, অতএব স্টেজ তো ছোটই থাকবেই, বড় হবে কি করে? সে কারণে আমি দেখেছি হেমন্ত মুখার্জিকেও গান গাইতে আমাদের পাড়ায়, উত্তর কলকাতায়। কোনো জেস্চার না দিয়ে উনি গান গাইতেন। তার গান গাওয়াটাই এরকমই ছিল। মুকেশের ক্ষেত্রেও দেখেছি গান গাওয়াটা এরকমই ছিল, কোনো জেস্চার নেই। আবার কয়েকজনের ক্ষেত্রে জেস্চার দেখেছি, মুখের সঙ্গে হাত নাড়াও দেখেছি। সে
তাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে তো কোনো কিছু বলার নেই। কিন্তু কোরাস গান যখন গাওয়া হয়েছে একসঙ্গে অনেকজন, তখন স্টেজ লেগেছে অনেক বড়। এই কোয়ারের ক্ষেত্রে দেখুন স্টেজ লেগেছে অনেক বড়। পরে পরে আরও দেরিতে 90 দশক যারা গান গেয়েছেন, অনেক হ্যান্ডস নিয়ে গান গেয়েছেন, বাংলা ব্যান্ড এসেছে সেই সময়। সে সময়ও অনেক হ্যান্ডস এবং অ্যাকম্পানিয়েন্টস নিয়ে গান গাওয়া হয়েছে, এবং সেখানে জেস্চারও প্রচুর দেখানো হয়েছে। অতএব জেস্চার কীভাবে করবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। ঠিক তেমনি নাটকের ক্ষেত্রে এটাই প্রযোজ্য, সিনেমার ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। তবে আবেগটা কিভাবে একজন শিল্পী প্রকাশ করবেন সেটা সম্পূর্ণরূপে তাদের ওপরই নির্ভর করবে। সে ব্যক্তিগত, একেবারেই ব্যক্তিগত। আবার বলছি যে কোরাস কিংবা যেখানে ক্ষেত্রে একসঙ্গে জনকে গাইতে হয়, স্টেজ বড় লাগে, সেসব গানও তো গাওয়া হয়েছে আগেকার দিনে। ক্যালকাটায় কোয়ারে বেশ কয়েকজন এসে গান গেয়েছেন, কিন্তু তার জন্য দরকার পড়েছে অনেক বেশি জায়গা। সেই জায়গা তো সবাই দিতে পারেননি। হেমন্ত মুখার্জিকে আমি গান গাইতে দেখেছি 5টা কি 6টা হ্যান্ডস নিয়ে, আর তার জেস্চারই ছিল না, একদমই ছিল না। কিন্তু কিশোর কুমার নয়, তার ক্ষেত্রে জেস্চার খানিকটা ছিল। কারাওকের ব্যবহার একজন স্বীকৃত গায়কের পক্ষে অত্যন্ত সুবিধাজনক। এতে নিজেই এককভাবে নিজেকে তালিম দেওয়া যায়, কারণ এর থেকে দুটো জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে সহযোগী বাজনার লোকেদের, আর সুরকারের, যারা অদৃশ্য থেকেও গায়ককে তার গান বাজনার সুযোগ করে দেয়, তার সুবিধে মতো, তার সময় মতো। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, গান সাধনার ব্যাপার। সেই সাধনা কিন্তু জাস্ট ক্যারোয়েকে দিয়ে করা যায় না। ক্যারোয়েকে সুবিধে আছে ঠিকই, কিন্তু সাধনা জিনিস যেটা গায়ক সাধনা করে পেয়ে থাকে, মিন্স বা অর্থাৎ স্বরলিপি, তার পেছনে সরগম, সব কিছু, আরও অনেক কিছু যা আমি অনেকটাই জানি না গানের, সেটা না করে শুধু গান গাওয়াটা যদি উৎসাহ দেয়, তাহলে কিন্তু সেটা গায়কের পক্ষে বা প্রতিশ্রুতি সম্পন্ন গায়কদের পক্ষে বিশেষ বিপদের কারণ একটা বয়স যখন আসবে তখন সেই গলা আর থাকবে না। তখন শুধু গানের ওপর নির্ভর করলে হবে না, গানের গলার উপর নির্ভর করতে হবে। সেই জন্যে তার জন্যে অনেক বেশি সাধনার দরকার। তবে এটা নিশ্চয়ই সুবিধাজনক যে সব কিছু আমি একসঙ্গে পেয়ে যাচ্ছি একটা গান গাইতে গিয়ে। 1 নম্বর যেটা বাজনা, অ্যাকম্পানিমেন্টস, সুরকার, আর গানের কথা, সব কিছুই একসঙ্গে ক্যারাওকেতে পাওয়া যায়। শ্রী সত্যজিৎ রায়ের গোপী গায়েন বাঘা বাইন সিনেমার গল্পটা মনে আছে তো?
গান বাজনা সাধনা করতে গিয়ে কি হাল হয়েছিল গুপি গায়নের আর বাঘা বাহিনীর। রাজামশাইয়ের ঘুমের 12টা বাজিয়ে দিয়ে সঙ্গীত সাধনা করতে গিয়ে শেষ পর্যন্ত রাজামশাইয়ের কোপে পড়ে গিয়েছিলেন তাঁরা। রাজামশাইয়ের আদেশে গাধার পিঠে চড়িয়ে রাজামশাইয়েরই রাজত্বের সীমানা পার করে দেয়া হয়েছিল এই দুই সঙ্গীত প্রেমীকে। তারপর ভূতের রাজার বরে দুজনেই হয়েছিলেন সুগায়ক এবং দক্ষ বাজনাদার। কিন্তু আজকের দিনের ভূত নয়, বরং প্রযুক্তির বলে বলীয়ান হয়ে গেছেন আজকের বিনোদন শিল্পের সেই সব মানুষজনেরা যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন, গান করেন, সুর করেন, লিরিক লেখেন, দেশ বিদেশের বিভিন্ন বাদ্যযন্ত্র বাজান। প্রযুক্তি এনে দিয়েছে এদের কারাওকে মেশিন। এই মেশিন দিয়ে সঙ্গীত জগতের যাবতীয় বিষয়ের ওপর চর্চা করা যায় একান্তে, নিজের ঘরে বসে নিজের সময় মতো। এই মেশিন দিয়ে একজন গায়ক গান গাইতে পারেন বাজনাদারকে অদৃশ্য রেখে, আবার একইভাবে বাজনাদার নিজে তালিম দিতে পারেন গায়ককে অদৃশ্য রেখে। বড় মজা, তাই না? এই সব গান বাজনা নিজের সৃষ্টি হতে পারে রবীন্দ্রসঙ্গীত, হতে পারে নজরুল গীতি, অতুল প্রসাদী বা রজনীকান্তের গান, আধুনিক এবং মার্গসঙ্গীতও হতে পারে। যে যেরম চাইবে সেরম গান গাইতে পারেন। চটুল হিন্দি গানও এখন গাওয়া যায় এই মেশিনের সাহায্যে। ইউটিউব থেকে এইসব MP3 গান সহজেই পাওয়া যায়, লিরিক্সও প্রয়োজনের মতো পাওয়া যায়। অল পারপাস এইসব কারাওকে মেশিনগুলো অত্যন্ত দামি অবশ্য। ইউজার ফ্রেন্ডলি এইসব অ্যাপ্লিকেশানগুলো এসে যাওয়ায় বর্তমানের বিনোদন শিল্পীরা অতীতের বিনোদন শিল্পীর থেকে অনেক ভাগ্যবান বলে আমি মনে করি। তবে একটা কথা এখানে একবারে সত্যি, কঠোর পরিশ্রমে কোনো বিকল্প নেই। লেবার সেভিং ডিভাইসেস দিয়ে কাজকর্ম করলে যেমন মানুষের শরীরের ক্ষতি হয়, মানুষ কুঁড়ে হয়ে যায়, অসুখ বাসা বাঁধে, সেরকম এইসব মেশিনের উপর অতি বেশি নির্ভর করলে শিল্পীর দক্ষতা বহুলাংশে কমে যায়। এই জন্যে অতীতের যাবতীয় সব কিছুকে আজও সরাসরি বাতিল করে দেওয়া যায় না। এখন আবার এসে গেছে স্টার মেকার ডুয়েট গানের জন্য। একক শিল্পীও এটা ব্যবহার করতে পারে। পড়াশোনার নোট বইয়ের মতো এখন সব কিছু পাওয়া যায় বিনোদন শিল্পীদের জন্য নিজেকে প্রস্তুত করতে। কিন্তু একটা কথা আমরা প্রায়শই বলে থাকি গানের ক্ষেত্রে, যে ওর গলা সাদা গলা, ওর বাজনার ক্ষেত্রে ওর গিটারে বা সেতারে আঙুলগুলো যেন খেলা করে। আসলে এইসব মানুষরা তাদের গান বাজনা অভিনয় সব কিছুতেই বিশেষ সাধনার দ্বারা এরা পেয়ে থাকে। সব কোনো শর্টকাট পদ্ধতিতে নয়। একটা সময় কুমার শানুর গান আমাদের মুগ্ধ করেছিল। আচ্ছা বলতে পারেন এটা কত বছর বয়স অবধি? এখন বেশি বয়স এসে তার গান কি আগের মতো আমাদের মুগ্ধ করতে পারে? শুনেছেন তো এখন। কিন্তু মোহাম্মদ রফি, তার বুড়ো বয়সের গান শুনুন, গানের গলা তার শেষ জীবন পর্যন্ত অটুট ছিল, কারণ তার গলা সাদা গলা। রফির সেই গান মধু মন মেনে রাধিকা না ছেড়ে গানটা রফি তার অনেকটাই বেশি বয়সে গেয়েছিলেন। এবার আসা যাক আজকের দিনের নাট্য এবং চলচ্চিত্র শিল্পী শ্রী অনির্বাণ ভট্টাচার্যের কথায়। এর আগে আমি বললাম নাটক ও চলচ্চিত্র শিল্প সম্পর্কে। শ্রী ভট্টাচার্য দুটোতেই পটু, এর ওপর তিনি গায়কও বটে। তিনি হাতে কলমে শিক্ষা নিয়েছেন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে।
যে ইউনিভার্সিটি গোড়াপত্তন হয়েছিল এই বাংলায় 1962 সালে। অতএব তিনি প্রথাগত নাট্যবিদ্যায়ও পারদর্শী ছিলেন এবং হয়েছেন। নাটকে অভিনয় করাকে ঈগলের চোখ করে তিনি ঈগলের চোখ চলচ্চিত্রে অভিনয় করে তার মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। নাটকে তো তিনি অত্যন্ত সফল। আজ শ্রী ভট্টাচার্য একজন ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি সম্পন্ন একজন নাট্য শিল্পী এবং চলচ্চিত্র শিল্পী, নবীন অভিনেতা। আমার বয়স এখন 80। আমি কলকাতার শ্যামাপ্রসাদ কলেজের প্রাক্তন অধ্যাপক। 50-এর দশকে শিশু এবং কিশোর অভিনেতা হিসেবে শ্রী ছবি বিশ্বাস, শ্রী পাহাড়ি সান্যাল, শ্রীমতী সুপ্রভা মুখার্জি, শ্রীমতী ছায়া দেবী, শ্রীমতী শোভা সেন থেকে আরম্ভ করে শ্রী রবীন মজুমদার, শ্রী বিকাশ রায়ের মতো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে আমি অভিনয় করেছি। পরে গণনাট্য সঙ্গের শাখা সংগঠনগুলোতে অভিনয় করেছি। মুক্তাঙ্গন রঙ্গমঞ্চে অভিনয় করেছি শ্রী উত্তম কুমার, শ্রীমতী সুচিত্রা সেন, শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায়, শ্রী অনিল চ্যাটার্জি, শ্রী অনুপ কুমার দাসের সঙ্গে। তাই এখনও আমি বিনোদন শিল্পের নাটক এবং সেলুলয়েড শিল্পের বিশেষ অনুরাগী। ইচ্ছে আছে অনির্বাণ ভট্টাচার্যের আরও অভিনয় দেখার, কিন্তু স্বাস্থ্য আমাকে সেই পারমিশন দিচ্ছে না। তবু এখন আমি আশায় আছি।